ইসলাম বিরোধী কথা বলেছে, নবীকে অপমান করেছে, তাদের একমাত্র অপরাধ ছিল তারা হিন্দু এবং যেখানে বসবাস করেন সেখানে তারা সংখ্যালঘু, শুধু সেখানে তাদের কুপিয়ে খুন করে পুলিশ নির্বাক দর্শক হয়ে থাকলো না। বিধাননগরে যেখানে তারা আছেন সেখানে গিয়ে দরজা ভেঙে পুলিশ ঢুকে তাদের ওখান থেকে তুলে নিয়ে যাবার চেষ্টা করেছে। পরিবারের একজনকে দিয়ে সাদা কাগজে সই করে সেটাকে কিডন্যাপের নাটক তৈরি করে আজকে তারা বিধাননগরে পৌঁছেছিল, কিন্তু বিজেপি কর্মীদের, বিজেপি নেতৃবৃন্দের প্রবল বাধার কারণে আজকে পুলিশ সেখানে সফল হয়নি। তারা এই মুহূর্তে আবার বিধাননগরেই আছেন। অর্থাৎ মুখ বুঝে খুন হওয়াকে মেনে নিতে হবে, এ রাজ্যে প্রতিবাদ চলবে না। আমরা কি পাকিস্তানের বাসিন্দা? পশ্চিমবঙ্গে হিন্দু হয়ে জন্মানো কি অপরাধ? পশ্চিমবঙ্গে স্বামী পুত্র খুন হয়ে যাওয়া একজন সর্বশান্ত মহিলার এই আর্তনাদ কি এ রাজ্যের সুশীল সমাজ শুনবে না? মোমবাতি কি বেরোবে না কলকাতার রাস্তায়? চুপ কেন? যে বিপ্লবীরা এখান থেকে দিল্লিতে গিয়ে কৃষক আন্দোলনের সময় বা ওই আরেকজন আন্দোলন করেছিলেন মার্কাজের, তাদের জন্য রাস্তায় নেমে পদযাত্রা করেন, তারা কেন পশ্চিমবঙ্গে মুখ খুলছেন না? কোথায় বুদ্ধিজীবী? এটা সরীসৃপ হয়ে গেছে, মেরুদণ্ডহীন হয়ে গেছে। কোথায় সুশীল সমাজ? কোন সভ্য সমাজে এই ঘটনা ঘটতে পারে? এ রাজ্যে কোনো আইনের শাসন আছে? পুলিশ গিয়ে যে ডায়েরি করবেন বলে, পুলিশ গিয়ে তাদের উপর মামলা করবেন বলে তাদের উপর আক্রমণ করছে। আমাদের কর্মী খুন হয়েছে 2021-এর 2রা মের পর 27 দিনে 56 জন। সিবিআই তদন্ত চলছে। পুলিশ সাক্ষীদের হস্টাইল করছে, বাড়ি গিয়ে বলছে মামলা তুলে নাও কারণ তোমাদের প্রতিরক্ষা দিতে পারবো না, প্রমাণ লোপ করছে। আরজি করার ঘটনা তার প্রমাণ। এটা কোন রাজ্য? এটা পুরো আইন শৃঙ্খলা নেই, টোটাল অ্যানার্কি, টোটাল অ্যাবসেন্স অফ ল অ্যান্ড অর্ডার, টোটাল ব্রেকডাউন অফ কনস্টিটিউশনাল মেশিনারি। মানুষ বিচারালয় পর্যন্ত পৌঁছতে দেওয়ার বাধা। এ তো জরুরি অবস্থা তৈরি করে দিয়েছে তৃণমূল সরকার। আজকে এর বিরুদ্ধে দলমত নির্বিশেষে সমস্ত মানুষকে রুখে দাঁড়াতে হবে। বিজেপি রাজনৈতিক অস্পৃশ্যতায় বিশ্বাস করে না। কংগ্রেসের কর্মী খুন হলেও বিজেপি প্রতিবাদ করে। বিজেপি বক্তৃতায় বলে যে হাত চিহ্নে ভোট দেওয়ার অপরাধে কেন্দুয়ায় সিপিআইএম হাত কেটে নিয়েছিল। একই সঙ্গে দক্ষিণ 24 পরগনার সিপিআইএম এর দম্পতিকে পঞ্চায়েত নির্বাচনে জীবন্ত পুড়িয়ে মারার পরে বিজেপি একমাত্র রাজনৈতিক দল তার প্রতিবাদ করে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতিকে বদলাতে হবে। এটা রাজনৈতিক সমাজ তৈরি হয়েছে, এই লুম্পেন প্রলেতারিদের হাতে গোটা বাংলা চলে গেছে। বক্তৃতা দেবো, ভাষণ দেবো, রামকৃষ্ণ যত মত তত পথ, বক্তৃতায় বিবেকানন্দ, বক্তৃতায় রবীন্দ্রনাথ, কাজী নজরুল, আর কাজ করবো ভীমরুলের মতো। এ তো চলতে পারে না, এটা শেষ হওয়া দরকার। রাজ্যপাল এই পরিস্থিতির কথা উল্লেখ করে যে রিপোর্ট পাঠিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রকে, যেহেতু আপনি আইন শৃঙ্খলার পরিস্থিতি বললেন, জরুরি অবস্থা বললেন, তিনি তার রিপোর্টে লিখেছেন যে পরিস্থিতি সেদিকে গেলে 356 লাগু করতে পারে কেন্দ্রীয় সরকার। রাজ্যপালের কথা বলেছেন। আমি রাজভবনের প্রতিনিধি নই, রাজ্যপালের মুখপত্র নই। দীর্ঘদিন পরে রাজ্যপাল যে একটু নড়ে বসেছেন, এর জন্য আমরা কৃতজ্ঞ। কিন্তু আমরা মনে করি এখানে সাংবিধানিক পরিকাঠামো সম্পূর্ণ ভেঙে পড়েছে। একই সঙ্গে কোন নির্বাচিত সরকারকে 356 ধারা জারি করে ফেলে দেবার পক্ষে বিজেপি নয়, আমরা নীতিগতভাবে এর বিরোধী। আমরা মনে করি তৃণমূল কংগ্রেস স্বাভাবিকভাবেই তাদের রাজনৈতিক মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। জগন্নাথ দেব যখন তাদের বঙ্গোপসাগরের পাড়ে টেনে নিয়ে এসছেন দীঘায়, জগন্নাথ দেবী তাদের বিসর্জন দিয়ে দেবেন। আর রাজ্যপাল কি মনে করেছেন, কি বুঝেছেন, রাজ্যপাল তার রিপোর্টে বলবেন। যারা সংবিধানের কাস্টোডিয়ান তারা সেটা মনে করবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা যারা বিজেপির কর্মী আছি, আমাদের গলি থেকে রাজপথ, চায়ের দোকান থেকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একটাই তো প্রশ্ন, যে এই সরকারটা এখনো আছে কেন? এই সরকারকে কেন টিকিয়ে রাখা হয়েছে? যেখানে রাজ্যপাল আচার্য হয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারে না, যেখানে রাজ্যপাল বিধানসভায় যেতে হলে তাকে স্পিকারের পারমিশন নিতে হবে এটা বলে দেওয়া হয়, যেখানে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে সম্পূর্ণ অস্বীকার করা হয়, যেখানে কোনো বিলে রাষ্ট্রপতির স্বাক্ষর হয়ে যাবার পরেও সেটাকে পশ্চিমবঙ্গে লাগু করা হবে না বলে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, যে রাজ্যে প্রকাশ্যে দাঁড়িয়ে ধর্মান্তকরণের কথা বলা হয়,
যে রাজ্যে প্রকাশ্যে দাঁড়িয়ে জন্ম নিয়ন্ত্রণ বিরোধী বক্তব্য রাখা হয়, যে রাজ্যে প্রকাশ্যে দাঁড়িয়ে বলা হয় যে 30% হিন্দুকে কেটে ভাসিয়ে দেবো, যে রাজ্যের মুখ্যমন্ত্রী ধর্মীয় সভায় দাঁড়িয়ে প্রকাশ্যে বলেন যে বিজেপির ধর্ম মানে বিজেপির যে প্র্যাকটিসিং রিলিজিয়ন সেটা গান্ধা ধর্ম, তো সে রাজ্যে কোনো আইনের শাসন আছে? সে রাজ্যে কোনো সংবিধান আছে? এই সংবিধানকে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। আজকে যারা কাস্টোডিয়ান তারা চিন্তা ভাবনা করবেন। আমরা বারবার বলেছি সময় এসে গেছে ইন্টারভেন করার। আমরা নীতিগতভাবে অবশ্যই বিরোধী, কারণ ভারতবর্ষের রাজনীতিতে কংগ্রেস যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে সম্পূর্ণ ভেঙে দিয়েছে। কংগ্রেস রাজ্যগুলোর হাত থেকে ক্ষমতা কাটতে কাটতে রাজ্যগুলোকে মিউনিসিপ্যালিটি বানিয়ে দিয়েছে। কংগ্রেস দিনের পর দিন 356 দ্বারা জারি করে একটার পর একটা নির্বাচিত সরকারকে ফেলে দিয়েছে। কংগ্রেস রাজ্যপাল ভবনকে দলীয় কার্যালয় বানিয়েছে। কংগ্রেস আয়ারাম গয়ারামের রাজনীতি চালু করেছে। কংগ্রেস ভজনলালকে সৃষ্টি করেছে। কংগ্রেস 1992 সালে 6 ডিসেম্বরে যে দুটো রাজ্যে একটা পাথর পর্যন্ত পড়েনি, হিমাচল প্রদেশ এবং মধ্যপ্রদেশ, সেই দুটো সরকারকে রাতের অন্ধকারে ভেঙে দিয়েছে, গণতন্ত্রকে ধর্ষণ করেছে। আজকে তৃণমূল কংগ্রেসের জিন তাদের মধ্যে আছে। আমরা তার পক্ষে নই, কিন্তু সীমার ওপরে চলে গেছে আজকে। আজকে এরপরে রাজ্যপাল কি করবেন সেটা রাজ্যপালের বিষয়। দীর্ঘদিন পরে রাজ্যপাল যাদের থেকে হাতে খড়ি নিয়েছিলেন, ওখানে গিয়ে হয়তো উনি দেখতে পেয়েছেন উনি কবিতা লিখবেন, গান লিখবেন, প্রবন্ধ লিখবেন, কি রিপোর্ট পাঠাবেন তার ব্যাপার। কিন্তু আমরা আমাদের দলের অবস্থানে আছি। আমরা মনে করি যে আমরা বিধানসভার ভিতরে, বিধানসভার বাইরে আমরা আছি, আমরা কোর্টে আছি, আমরা মাঠে আছি, এবং আমরা তৃণমূল কংগ্রেসকে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়ে সরিয়ে দেবো। অবশ্যই ইন্টারভেন করা। ইন্টারভেন কি করবেন যারা করবেন তারা জানেন। আজকে যে ঘটনা বিধাননগরে ঘটেছে, একতরফা হিন্দুদের উপরে আক্রমণ চলেছে আর সেটাকে দাঙ্গা বলে প্রতিষ্ঠিত করা হচ্ছে। একতরফা আক্রমণ চলেছে। মুখ্যমন্ত্রী যেদিন হুমায়ুন কবিরের বক্তব্যের বিরোধিতা করতেন, ফিরাদ হাকিমের করতেন, সিদ্দিকুল্লাহ চৌধুরী করতেন, এই পরিস্থিতি তৈরি হতো না। আজকে তৃণমূল কংগ্রেসের কারণে ভারতীয় মুসলমান, বাংলার মুসলমান যারা 5 পুরুষ পশ্চিমবঙ্গে বসবাস করছেন, 10 পুরুষ ধরে পশ্চিমবঙ্গে আছেন, আজকে তারা ভিন রাজ্যে গিয়ে অসুবিধার শিকার হচ্ছে, পরিযায়ী শ্রমিক হয়ে গিয়ে। কারণ বাংলাদেশি রোহিঙ্গারা তারা উত্তর 24 পরগনা থেকে ফেক আধার কার্ড সংগ্রহ করেছে, এবং সেটার ভিত্তিতে যখন অন্য নন বিজেপি রুল স্টেটে পুলিশ গিয়ে এনকোয়ারি করছে, তখন আজকে তারা ধরা পড়ছে, বলছে বাঙালিকে চাকরিতে রাখবো না। এই পুরো ব্যবস্থার জন্য তৃণমূল কংগ্রেস দায়ী। রাজ্যপালের রিপোর্টের পরিপ্রেক্ষিতে তৃণমূল বলেছে যে বিজেপির পলিটিক্যাল এজেন্ডা উনি এক্সিকিউট করছেন, উনি ওনার উদ্দেশ্য প্রণোদিতভাবে এই সমস্ত রিপোর্ট দিয়েছেন বিজেপিকে খুশি করতে। বিজেপির যদি পলিটিক্যাল এজেন্ডা এক্সিকিউট করতে হতো, যেদিন জগৎ প্রকাশ নাড্ডা আমাদের সর্বভারতীয় সভাপতির কনভয়ের উপরে পাথর পড়েছিল, যেদিন ওনার গাড়ি আক্রমণ করা হয়েছিল, তার পরের দিন এই সরকারটা পশ্চিমবঙ্গে থাকতো না। বিজেপির জায়গায় ওখানে যদি কংগ্রেসের সরকার হতো, অতীতের কংগ্রেস হতো, যদি শ্রীমতী গান্ধী মুখ্যমন্ত্রী থাকতেন, যদি রাজীব গান্ধী মুখ্যমন্ত্রী থাকতেন, ওই ঘটনার পরে এই সরকারটা পশ্চিমবঙ্গে থাকতো না। যদি 27 দিনের মধ্যে 56 জন বিজেপি কর্মী খুন হবার পর এবং 27 জন বিজেপি মহিলা প্রকাশ্যে দাঁড়িয়ে নিজেদের গণধর্ষণের কথা বলার পরেও যখন সরকারটা আছে, তার মানে বিজেপি ওই রাজনীতি করে না। দীর্ঘদিন পরে রাজ্যে রাজ্যপাল আছে বলে আমাদেরও মনে হচ্ছে। এখন তৃণমূল কংগ্রেসের বক্তব্য শুনবে, পশ্চিমবঙ্গের মানুষের গণতান্ত্রিক অধিকার কোথায় আছে সেটা মানুষ বুঝতে পারছে। তার জন্য কুণাল ঘোষকে বলার কোনো প্রয়োজন নেই। কুণাল ঘোষের বক্তব্যের কোনো গ্রহণযোগ্যতা নেই এই মুহূর্তে তার দলের কাছেও। এবং এটাও বলছি একই সঙ্গে কুণাল ঘোষকে অভিনন্দন জানাচ্ছি, এ ধরনের বক্তব্য রেখে তিনি তৃণমূলের বিদায়ের পর্বটা আরো ত্বরান্বিত করছেন, মসৃণ করছেন। এর জন্য তাকে অনেক অনেক ধন্যবাদ। রাজ্যপাল যে রিপোর্টটা দিয়েছেন তাতে উনি বলেছেন যে ওই গন্ডগোল প্রবণ যে জায়গাগুলো সেখানে পাকাপাকি ভাবে বিএসএফ এর পোস্ট রাখা উচিত, এই সুপারিশ করেছে। ভারতবর্ষে এরকম কোনো দৃষ্টান্ত নেই যে বিএসএফ কে দাঁড়িয়ে একজন বিবাহিত হিন্দু গৃহবধূ বলছেন যে আমাকে গুলি করে দিন, আমি আপনাদের হাতে গুলি খেয়ে মরতে রাজি আছি, কিন্তু অন্যের হাতে নিজের শরীরকে অপবিত্র হতে দেব না। এই যেখানে পরিস্থিতি, যেখানে পরিদর্শন করতে গেলেই একমাত্র যেখানে তাদের দাবি হচ্ছে আমরা বিএসএফ এর স্থায়ী ক্যাম্প চাই, নাহলে বাঁচবো না। সরকার তো ফেস সেভিং এর জন্য তারা বিভিন্ন এসপি কে দিয়ে, ডিএম কে দিয়ে বাধ্য করছেন বাড়ি ফিরে যেতে। মাথার উপর ছাদ নেই, জল খাবার জন্য কোনো পাত্র নেই,
আপনি যদি খাবার দেন তার জন্য কোনো থালা নেই, পরিধানের জামা কাপড় নেই, বাড়িতে পড়ার বই নেই, স্কুলের বাচ্চাদের স্কুলে যাবার ড্রেস নেই, বাচ্চাদের জুতো নেই, নুনের বাটি পর্যন্ত নেই, সব লুট করেছে। আর সেইখানে এরা ফেরত পাঠিয়ে দিচ্ছেন, এবং তারপরেও তারা যেতে চাইছে না, বাধ্য করছে রাজ্য সরকার যেতে। তাদের বক্তব্য তো আপনারাই দেখাচ্ছেন প্রতিনিয়ত। রাজ্যপাল সেই সুপারিশ করেছেন, বাঁচতে হবে তো। বাংলায় হিন্দু, মুর্শিদাবাদ জেলায় হিন্দু বাঁচবে না? 30% বলে বাঁচবে না? দাঙ্গা কোথায় হয় ভারতবর্ষের ইতিহাসে? যেখানে হিন্দু মাইনরিটি সেখানে দাঙ্গা হয়, সেখানে আক্রমণ হয়। আর পশ্চিমবঙ্গে কোনো দাঙ্গা হয়নি। পশ্চিমবঙ্গে একটা এথনিক ক্লেনজিং করার চেষ্টা করা হচ্ছে সীমান্তবর্তী জেলায়, পরিকল্পিতভাবে, ছক কষে, সম্পূর্ণ নিয়ন্ত্রিত, দিনক্ষণ ঠিক করা, বাইরের মদতে স্লিপিং সেলকে অ্যাক্টিভ করে। এটা দীর্ঘদিন ধরে এ রাজ্যে চলছে। তার ঘটনা হয়েছে মুর্শিদাবাদ। মুখ্যমন্ত্রী চেষ্টা করুক, এর থেকে বার করে আনতে পারবেন না তার দলকে। বিজেপি অভিযোগ করে অনুপ্রবেশে, তৃণমূল বলছে যে অনুপ্রবেশ হয়েই থাকে, তার দায় দায়িত্ব বর্তায়, এসব বস্তা বজা কথা। তার দায় দায়িত্ব বর্তায় এটা বিএসএফ এর উপরে। রাজ্যপালের উচিত ছিল বিএসএফ তার কর্তব্য ঠিক মতো করছে না এটা উল্লেখ করে। একদম আমরাও বলছি বিএসএফ তার কর্তব্য ঠিকঠাক হয়তো পালন করছে না, তৃণমূল যেটা মনে করছে হয়তো সেটা ঠিক। কারণ বিএসএফ ঠিকঠাক কর্তব্য যদি পালন করে তাহলে বিএসএফ এর সংখ্যা আরো বাড়িয়ে বারাসত পর্যন্ত ঢুকিয়ে দিতে হবে, 50 কিলোমিটারের মধ্যে ওটাও পড়ে। বিএসএফ কে ঢুকে আসতে হবে ভেতরে, থানাটা না মারলে চলবে না। বিএসএফ কে এখানে হিন্দুদের প্রাণ বাঁচানোর জন্য যা যা করার তাই তাই করতে হবে। আর যদি বাধা আসে, বাধাকে ভেঙে গুঁড়িয়ে দিতে হবে। যে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রকাশ্যে বলছেন যে মহিলারা একজোট হন বিএসএফ এর বিরুদ্ধে, ক্লাবের ছেলেদের বলছেন বিএসএফ কে আক্রমণ করবার জন্য, 50 কিলোমিটার ভেতরে ঢুকে এসেছে, তামাশা করছেন। বাংলার সীমান্তবর্তী সীমানা চেনেন না? সীমান্তবর্তী জেলার মানুষরা কিভাবে বসবাস করে জানেন না? একটা আনসাইন্টিফিক বর্ডার, 3,323 কিলোমিটারের পাকিস্তানের বর্ডার, কিন্তু সেখানেও একটা লেভেল প্লেইং ফিল্ড আছে। পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশ এর বর্ডার হচ্ছে 2200 কিলোমিটারের বেশি, 450 কিলোমিটার এমন ডিফিকাল্ট টেরেন আছে যেখানে কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব নয়, পুরো জলে ভর্তি। এত বিএসএফ কোথা থেকে আসবে? যদি স্থানীয় মানুষের সচেতনতা না তৈরি হয়, রাজনৈতিক ঐক্যমত্য না থাকে, যদি পুলিশ এবং বিএসএফ এর যৌথ অপারেশন না থাকে, কোনোদিন এটা বন্ধ করা সম্ভব নয়। মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, সাবসেরগঞ্জে ঠিক তার আগেই কয়েকজন পদস্থ পুলিশ কর্তাকে সরিয়ে দেওয়া হলো। অর্থাৎ রাজ্য সরকার এটা মেনে নিচ্ছে কি পুলিশের ব্যর্থতা ছিল? কোথাও কোনো ব্যর্থতা নেই। যে ব্যর্থতা হচ্ছে সেই ব্যর্থতা হচ্ছে তৃণমূল কংগ্রেসের ব্যর্থতা, তৃণমূল কংগ্রেসের বিভাজনের রাজনীতি, তৃণমূল কংগ্রেসের উস্কানিমূলক বক্তব্য, এবং সবচেয়ে বড় কথা মুখ্যমন্ত্রীর ঈদুল ফিতরের মঞ্চ থেকে ভাষণ। তার কারণেই এই মৌলবাদীদের ঔদ্ধত্য এই জায়গায় পৌঁছেছে। সুপ্রিম কোর্টে চাকরি বাতিল কাণ্ড নিয়ে রাজ্য এবং এসএসসি রিভিউ পিটিশন দাখিল করল। 26,000 চাকরি বাতিলের নির্দেশ পুনর্বিবেচনা আর্জি জানিয়ে পিটিশন দাখিল করা হয়েছে। 26,000 চাকরি বহাল থাকে, তাদের রিভিউ পিটিশন দাখিল করল। এই তো এত যোগ্য অযোগ্যদের বিভাজনের তৈরি করছেন, তাদের সঙ্গে বৈঠকের কথা বললেন, আবার 26,000 কোথা থেকে এলো? টার্গেট তো একটাই, যে অযোগ্যদের চাকরি রাখতে হবে। যারা চাকরি কিনেছে এবং যারা চাকরি বেচেছে, এই দুজনকে বাঁচাতে হবে। প্রাতিষ্ঠানিক লুটের ওপরে একটা আস্তরণ লাগিয়ে দিতে হবে। তার জন্যই সুপ্রিম কোর্টে যাওয়া। মেধা প্রতারিত হয়ে গেছে, এভাবে কোনো সমস্যার সমাধান হয় না। তৃণমূল কংগ্রেস সরে গেলেই যারা প্রকৃত মেধায় চাকরি পেয়েছে সেই ব্যবস্থা নতুন সরকার করে দেবেই। যারা অযোগ্য তাদের এক প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখাও করেছে এবং ডেপুটেশন দিয়েছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে ডেপুটেশন দিয়েছে অযোগ্য বলে চিহ্নিত যারা। মুখ্যমন্ত্রী যেদিন ইন্ডোর স্টেডিয়ামে এদের সঙ্গে বৈঠক করতে গিয়েছিলেন, যারা মঞ্চ আলোকিত করেছিল, যারা অনুষ্ঠান সঞ্চালন করেছিল, তারাই তো অযোগ্য। মুখ্যমন্ত্রী তো কারোর সঙ্গে ইন্টারাক্ট করেননি। যারা যোগ্য প্রার্থী ছিলেন, যারা বিচার চাইতে গেছিলেন, তাদের সঙ্গে মুখ্যমন্ত্রী কোনো কথা বলেননি। ওখানে দাঁড়িয়ে যারা নেতৃত্ব দিলেন তারা তো সুপ্রিম কোর্টের বিরুদ্ধাচরণ করলেন। কোন শিক্ষকের এটা কাজ নাকি? আর পাশে দাঁড়িয়ে বসংবদ কিছু ওই ভাইস চ্যান্সেলর আছে, ওখানে দাঁড়িয়ে ফিস করে কথা বলেন, আমাদের কাছেও আসে। ওই ভাইস চ্যান্সেলর গুলোকে চিনে নেবেন যারা গেছেন। আমি বলছি আপনাকে, 2026 মে মাসের পরে ওই ভাইস চ্যান্সেলরদের এই দরজায় দেখতে পাবেন। এই মেরুদণ্ডহীনদের কোনো পার্টি হয় না, কোনো অবস্থান হয় না, এই দরজায়।
হয় এই পার্টি অফিসে পাবেন, নাহলে 6 নম্বর মুরলীধর সেন লেনে পাবেন। খালি মে মাস আসতে দিন 2026 সালে। বলছি, কাশ্মীরে জঙ্গি আক্রমণ হতে পারে এমন গোয়েন্দা তথ্য থাকা সত্ত্বেও পর্যটকদের বক্তব্য হচ্ছে যেখানে ঘটনা ঘটে সেখানে নিরাপত্তার বিন্দু মাত্র উপস্থিতি ছিল না। দেখুন এই কথাটা, দেখুন কোন সরকার মুহূর্ত এটা অস্বীকার করেনি যে নিরাপত্তার গাফিলতি ছিল না, এটা দাবি করা হয়নি। কাশ্মীরে সাম্প্রতিককালে শান্তি ফিরেছিল। কাশ্মীরের যারা একসময় ভারত বিরোধী স্লোগান দিতেন, তারা ভারতের পতাকা নিয়ে রাস্তায় নেমে সমস্ত পর্যটকদের কাছে হাত জোড় করে অনুরোধ করছে, আপনারা এখানে ছেড়ে যাবেন না। কাশ্মীর উন্নয়নের স্পর্শ পাচ্ছিল। কাশ্মীরে নির্বাচন হয়েছে। কাশ্মীরে একটা গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠিত হয়ে গেছে। কাশ্মীরের ইনভেস্টমেন্ট বেড়েছে, সরকারের ট্যুরিজম বেড়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি এটা বিচ্যুতি থাকে, মানুষ মারা গেছে, তো এটা সরকার তার দায় ঝেড়ে ফেলেনি, কিন্তু এটা নিয়ে রাজনীতি করার সময় নয়। এটা রাজনীতি করে না, এটা নিয়ে এটা ঐক্যবদ্ধ হয়ে প্রত্যাঘাত করবার সময়। বলছি যে কয়েকদিন আগে ঋষিরার একজন বাঙালি জওয়ান, বিএসএফ জওয়ান, তিনি অপহৃত হয়েছিলেন। এরপরে আরো একজন পাক রেঞ্জার্স, তাকে ভারতীয় সেনা তুলে নিয়েছে বর্ডার সিকিউরিটি। কবে এই যে টুর্নামেন্ট যে মুক্তি, সেটা কবে পাওয়া যাবে? দেখুন, আমি তো সরকারি অফিসারও নই এবং আমি ভারতের হোম মিনিস্টারও নই। এটা বিজেপি তৃণমূল কংগ্রেস নয় যে সিআইডি কি করবে সেটা তৃণমূলের পার্টি অফিসে জানা থাকবে। এটা আমার সম্ভব নয়। এটা নিয়ে চিন্তা ভাবনা চলছে। ব্যক্তিগতভাবে আমি, যিনি অপহৃত হয়েছেন ভারতীয়, তার পিতার সঙ্গে আমার কথা হয়েছে, পরিবারের লোকজনের সঙ্গে কথা হয়েছে। আমি বিএসএফ এর যিনি প্রধান মিস্টার দলজিৎ, তার সঙ্গে দুবার কথা বলেছি। তিনি বলছেন যে উনি সুস্থ আছেন, উনি ঠিক আছেন, ওনার উপরে কোনো শারীরিক নির্যাতন বা মানসিক নির্যাতন চলছে না। আমরা আপ্রাণভাবে চেষ্টা করছি কূটনৈতিক স্তরে যাতে এটা মিটিয়ে ফেলা যায়। তবে একদিন ধরা পড়েছে, এক্সচেঞ্জ দেওয়া নেওয়া হবে, বেরিয়ে আসবে। আমরাও চিন্তিত, উদ্বিগ্ন পরিবারের সঙ্গে। গুজরাটের আহমেদাবাদে ধরা পড়েছে 185 জন বেআইনিভাবে থাকা বাংলাদেশি, যাদের গুজরাট বাংলাদেশে ফেরত পাঠাবে কিছুদিনের মধ্যেই। যেটা খবর পাওয়া যাচ্ছে, সেটা জানানো হয়েছে ইতিমধ্যে যে ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে রিপোর্ট করা হবে, তাদের উত্তর 24 পরগনা দিয়ে পাস করা হবে। রাজ্যের ক্ষেত্রেও আপনারা এই ধরনের অভিযোগ করেন, সেই কাজ কবে থেকে শুরু হবে? না, রাজ্যে তো আমরা বলছি এ রাজ্যে এনআরসি হচ্ছে একমাত্র সমস্যার সমাধান। আমরা ভারতীয় মুসলমানদের স্বার্থে এবং বাংলাদেশ থেকে আগত হিন্দু উদ্বাস্তুদের স্বার্থে এনআরসি সিএ রাজ্যে প্রয়োজন, যেটা মুখ্যমন্ত্রী ক্যাকা ছিচি বলেছিলেন। আজকে তো ক্যাকা ছিচি প্রমাণ হয়ে গেল মুর্শিদাবাদে। বারুদের স্তূপের ওপরে বসে আছে পশ্চিমবঙ্গ। ধর্মনিরপেক্ষতা, একই বৃন্তে দুটি কুসুম, যত মত তত পথ, সব ধুয়ে মুছে সাফ করে দিয়েছে মুর্শিদাবাদের ঘটনা। আর এখন তো পুলিশ দেখতে পাচ্ছে, যারা খুন করেছে তাদের সঙ্গে পুলিশ, তাদের বাঁচানোর জন্য আজকে সল্টলেকে আক্রমণ করছে মৃতের পরিবারের উপরে পুলিশ। এটা তো চেহারা। এর আগেও তো হয়েছে। আমরা তো 80 দশক থেকে বলছি, বাম জমানায় উলবেড়িয়ার ওখানে স্টেশন থেকে ফরওয়ার্ড ব্লকের লোকজন এসে ছিনতাই করে নিয়ে চলে গেল। মুখ্যমন্ত্রী যত বছর বিবৃতি দিয়েছিলেন, মানবিক মুখ নিয়ে অনুপ্রবেশের সমস্যার সমাধান করতে হবে। এই তো চলছে। আমরা আমাদের অবস্থানে অনড় আছি। যারা এই দেশকে একদিন অপবিত্র বলে, যুদ্ধভূমি বলে এই দেশকে ছেড়ে চলে গিয়েছিল, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ করে ওপারে চলে গিয়েছিল, তাদের এপারে আসতে দেওয়া হবে না। এটা আমাদের ঘোষিত অবস্থান এবং এখানেই বিজেপি স্থির করে থাকবে। জগন্নাথ ধাম নিয়ে যে বিতর্ক, তার মধ্যে নতুন একটা তদন্তের নির্দেশ দিয়েছে ওড়িশা প্রশাসন। পুরীর জগন্নাথের কাছেই কি দীঘার জগন্নাথ তৈরি হয়েছে? এটা সত্যাসত্য কি, সেটা নিয়ে তদন্তের নির্দেশ এসেছে। দেখুন, আমরা জগন্নাথের বক্তব্য, জগন্নাথের বাঙালি মানেই পুরী আছে যাবে। জগন্নাথের ওপরে আমাদের পুরো ভরসা আছে এবং আমরা বিশ্বাস করি যে জগন্নাথ দেবী নিয়ে এসছে তৃণমূল কংগ্রেসকে টেনে দীঘার পাড়ে, যে ওই বঙ্গোপসাগরে জগন্নাথ দেবী বিসর্জন দেবে। আমরা চেয়েছিলাম বাবুঘাটে, কিন্তু সম্ভব নয়। জগন্নাথ ধামেই দেবে। আর এখন আমার তো চারিদিক থেকে আপনারা এত বিতর্ক শুরু হয়ে গেল জগন্নাথ ধামে, মনে হলো যে জগন্নাথ মন্দিরের প্রতিষ্ঠাতা গেল দিলীপ ঘোষ। সকাল থেকে রাত্রি পর্যন্ত চলছে দিলীপ ঘোষ। আমি বলছি, কোথায় মুখ্যমন্ত্রী? যেন জগন্নাথ দেব প্রতিষ্ঠাই করেছে দিলীপ ঘোষ। এটাই তো মনে হচ্ছে দেখে। ভালো দিক এটা। শেষ প্রশ্ন হচ্ছে, হাওড়া পুর নির্বাচন কি ফের আটকে যাবে নিয়োগের চালে?
দীর্ঘদিন ধরে। এটা আমায় কেন প্রশ্ন করছেন? তৃণমূল কংগ্রেসকে প্রশ্ন করুন। অবৈজ্ঞানিক ভাবে হাওড়ার সঙ্গে বালি মিউনিসিপ্যালিটিকে যারা সংযুক্ত করে দিয়েছিলেন, তারপরে আবার একদিন ভোরবেলা ঘুম থেকে উঠে চিন্তা করলেন না ব্যাপারটা ঠিক মিলছে না, বালিকে আলাদা করে দাও, হাওড়া আলাদা থাকবে তার 50টা ওয়ার্ড নিয়ে, গল্প শেষ। আজকে দীর্ঘ 12 বছর না কত হলো, 15 বছর হতে চললো প্রায়, সেখানে কোনো পৌর প্রতিনিধি নেই। বাড়ি ধসছে, রাস্তায় গর্ত, জল জমছে, পানীয় জলের সমস্যা।